নমস্কার। গল্পে গল্পে মিতালিতে আমার সমস্ত শ্রোতাবন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। এই গল্পটি 2021 সালে 17 সেপ্টেম্বর দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে চলুন শুনে নিই আজকের গল্প। একটি ব্যক্তিগত সাক্ষাৎকার। রচনা অন্বেষা রায়। গল্প পাঠে আমি মিতালি। মৃত্যু আর শাস্তি কি একে অপরের প্রতিশব্দ অম্লান? তুমি কি সত্যি তাই মনে করো? অম্লান গরাদের ধার ঘেঁষে হাঁটু দুটো উঁচু করে যেমনভাবে বসেছিল তেমনই বসে রইল, উত্তর দিল না। মিস্টার আচার্য দৃষ্টি সামনের দিকে কয়েক গজ দূরে ছড়িয়ে দিতেই তা একটু ঝাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে ফেরত এলো অম্লানের মুখের উপর। ছোট্ট জানলা দিয়ে নিভে আসা বিকেলের মিঠে রোদ মেঝেতে এসে পড়েছে। পাখিদের ঘরে ফেরার গানে চারপাশ ঝমঝম করছে। সেলের ভেতরের নৈশব্দ সেই কলতানের বিপ্রতীপে আরও সুস্পষ্ট, আরও অসহনীয় হয়ে উঠছে। আর একটা দিন শেষ হয়ে এলো। মিস্টার আচার্য মনে মনে হিসেব কষলেন। সময় বেশি নেই হাতে। প্রত্যেকটা দিন যদি চৌকাঠের বাইরে দাঁড়িয়েই কাটিয়ে দেন, তাহলে ছেলেটার মনের ভেতরে পৌঁছবেন কেমন করে? লম্বাটে চোয়াল, আয়ত চোখ, গোটা মুখ জুড়ে অদ্ভুত শ্যামলিমা ছড়িয়ে আছে। চোখের সাদা অংশটি যতটা উজ্জ্বল, কালো মণি ততটাই গভীর। বেশিক্ষণ তাকালেই মনে হচ্ছে যেন এক বিরাট অন্ধকূপ তাকে চিরতরে টেনে নেবে নিজের দিকে, বেরোতে পারবে না। মুখের কাছে মুঠি এনে গলা পরিষ্কার করলেন মিস্টার আচার্য। এক্ষুনি ইউনিফর্ম পরা দীর্ঘকায় যুবকটি হাজির হবে। সে নিয়োজিত হয়েছে তাগাদা দেওয়ার জন্য। খাওয়ার তাগাদা, কাজের তাগাদা, সময় মেপে কথা বলার তাগাদা। ঘড়ির বুকে দুটো কাঁটার চলনের সঙ্গে চারপাশের মানুষের কার্যবিধি মেলানোই যুবকটির কাজ। তার বাইরে সে কিছু ভাবে না, ভাবতে চায় না। সকাল 8টায় জলখাবার, 9টায় স্নান, 10টা থেকে নির্ধারিত কাজ শুরু, 12টায় দুপুরের খাওয়া, 1টায় কয়েদিদের গরাদের ভেতরে আরও একটি অদৃশ্য গরাদে পুড়ে দেওয়া। ইউনিফর্ম পরা যুবকটি সেই অদৃশ্য কয়েদের পাহারাদার। প্রথমে সে কেজো গলায় মিস্টার আচার্যকে উঠে আসতে বলবে। তারপর তাকে অমান্য করা হচ্ছে দেখে কিঞ্চিত রুক্ষ স্বরে একই কথার পুনরাবৃত্তি করবে। মিস্টার আচার্য বুক পকেট থেকে জেলারের অনুমতিপত্রটি বার করতে করতে যুবকটিকে বোঝাতে সচেষ্ট হবেন যে অম্লানের সঙ্গে তার কথা বলা কতটা জরুরি। মাত্র 22 বছরের একটা ছেলে খুন করে ফেলেছে। দুর্ঘটনাবশত হয়ে যাওয়া বা আত্মরক্ষার খাতিরে করে ফেলা খুন নয়, ঠান্ডা মাথায় করা সুপরিকল্পিত খুন। মিস্টার আচার্য জানেন যে এখন অম্লানের যন্ত্রণা হচ্ছে বুকের গভীরে। অতলান্ত থেকে পাক দিয়ে উঠছে অব্যক্ত এক কষ্ট। সে চুপ করে আছে, একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছে তার কথা। ঝড়ের মুখে ওলটপালট হতে থাকা নাবিকের দেখা লাইট হাউসে আলোর মতো মৃদু, অথচ স্পষ্ট একটি অপরাধবোধ তার মাথার মধ্যে জ্বলছে, তাকে একটু একটু করে পোড়াচ্ছে। এই তো সঠিক সময়, এই তো সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি যা কাজে লাগিয়ে ফিরিয়ে আনতে হবে অম্লানকে। অতি সাবধানে স্বাভাবিক করে তুলতে হবে। এ যে সংশোধনাগার। অপরাধীর মন থেকে সংগঠিত অপরাধের পক্ষে থাকা সমস্ত যুক্তি খণ্ডাতে না পারলে সমস্ত আয়োজনই যে ব্যর্থ। অম্লান, কাবেরী দেবীকে কিসের শাস্তি দিতে চেয়েছিলে তুমি? নরম গলায় জিজ্ঞেস করলেন মিস্টার আচার্য। প্রশ্নটা শেষ হওয়া মাত্র
ডানা ঝাপটাতে ঝাপটাতে দুটো গোলা পায়রা এসে বসল সেলের একমাত্র খিড়কির কিনারে। অম্লান সামান্য চমকে মুখ তুলল। ভেসে এলো আবছা ফ্যাসফ্যাসে একটা উত্তর, খুনের। অম্লান আর চোখে পায়রা দুটোর দিকে তাকিয়ে আরও কিছুটা জড়সড় হয়ে বসল। মিস্টার আচার্য অম্লানের উত্তরটাই প্রশ্নবোধক চিহ্ন সমেত ফিরিয়ে দিলেন, খুনের? অম্লান খানিকটা স্বগতোক্তি করে বলল, সব খুনের শেষে কি মৃতদেহ থাকা বাধ্যতামূলক? পাখি দুটো নিজের ভাষায় সহসা কলকল করে উঠল। অম্লান চমকে গিয়ে থেমে গেল। ছেলেটা পাখি দেখলে ভয় পায়, অর্নিথোফোবিয়া। মিস্টার আচার্য আগে থেকেই এই তথ্যটুকু জানেন। যেমন জানেন যে অম্লান যা করেছে মাথার অসুখ না থাকলে এমন কাজ কেউ করে না। পাখিকে ভয় পায় বলেই সহৃদয় জেলার 22 বছরের এই খুনের আসামিকে সেলের এমন একটি স্থান নির্ধারিত করে দিয়েছেন যেখান থেকে জানলা বেশ খানিকটা দূরে। সকাল সন্ধে পাখিদের যাতায়াতে যেন আতঙ্কিত না হয়ে পড়ে সে। মার্ডার ওয়েপেন হিসেবে যে মাংস কাটার ছুরিটা পুলিশ বাজেয়াপ্ত করেছে, সেটা দিয়ে সঠিক জায়গায় একবার আঘাত করলেই নিমেষে কাজ হয়ে যেত। কিন্তু অম্লান তা করেনি। ফাঁকা বাড়িতে তিল তিল করে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কাবেরীকে, তার সৎ মাকে। শ্মশান থেকে ফিরে বাবা সোজা ঢুকেছিল রান্নাঘরে। সংসার বরাবর মা সামলাতেন। ভাঁড়ারের হিসেব এবং হদিশ দুটোই মায়ের হাতে ছিল। উপার্জনের দিকটা বাবার দায়িত্ব। সাদামাটা কর্মবিভাজন। বাবা আর মা ছিল যাকে বলে একে অপরের পরিপূরক। মা যেমন সংসারের বাইরের জগতের কোনো খবর রাখত না, বাবাও তেমনি ঘরের খুঁটিনাটি বিষয়ে ছিল উদাসীন, মায়ের ওপর নির্ভরশীল। সেই বাবা শ্মশান থেকে ফিরে পাশের বাড়ির বিজু কাকিমার এগিয়ে দেওয়া লোহা ছুঁয়ে নিমপাতা দাঁতে কেটে সোজা এসে ঢুকলো রান্নাঘরে। পায়ে পায়ে আমিও এসে দাঁড়িয়েছিলাম চৌকাঠে, যেমন গৃহস্থ এসে দাঁড়ায় অগ্নিদগ্ধ গৃহের সামনে। মিস্টার আচার্য একটি দীর্ঘশ্বাস ফেললেন। মায়ের মৃত্যুর পর তোমাদের সংসারটা বিপর্যস্ত হয়ে পড়েছিল বলছ? অম্লান উত্তর দিল না। এক দৃষ্টে খিড়কিতে বসে থাকা পায়রা দুটোর দিকে চেয়ে রইল। তারপর যেন ওদের উদ্দেশ্যেই বলল, আমাদের মন দুটো পুড়ছিল। বাড়িতে ঢোকামাত্র হাসি মুখে এগিয়ে আসা মা, খিদে পেয়েছে শুনলে ব্যতিব্যস্ত হয়ে ওঠা মা, প্রতি রাতে বাবাকে ওষুধ হাতে দেওয়া মায়ের আচমকা সোনালি ফ্রেমে চিরহাস্যময়ী হয়ে বন্দী হওয়াটা আমরা বেশ কিছুদিন মেনে নিতে পারিনি। অর্থাৎ বেশ কিছুদিন পর শোকটা সয়ে গিয়েছিল। আমার হিসেব বলছে এই বেশ কিছুদিনটা বোধহয় হাতে গুনে 5.5 বছর। নাফিসা তোমার জীবনে আসার আগে অবধি টাটকা ছিল শোকটা। মিস্টার আচার্য একটি প্রশ্নের আভা রেখে বাক্যটা শেষ করলেন। অম্লান যেন খেয়ালই করল না। দীর্ঘ বাকবিতণ্ডার পর পায়রা দুটো অবশেষে থেমেছে। মিস্টার আচার্য পাখিদের ব্যাপারে কোনো কালেই সেই রকম উৎসাহী নন। অনবরত খড়কুটো জমা করতে দেখে অনুমান করলেন যে এদের একটি নিশ্চয়ই সন্তান সম্ভবা। অম্লান আছে বলে এই জানলায় পাখিদের বাসা বাঁধতে দেয় না কেউ। ঘর ভাঙার পা পেড়াতে প্রথমেই তাড়িয়ে দেয়। আজ সেল ফাঁকা। মিস্টার আচার্য আর অম্লান ছাড়া তৃতীয় কেউ নেই। পাখি দুটো সুযোগ পেয়ে দ্রুত বানিয়ে ফেলেছে তাদের বাসা। কে জানে, হয়তো স্ত্রী পাখিটির শরীরে ডিম এসে গিয়েছে ইতিমধ্যে। বাইরে থেকে বোঝা না গেলেও হয়তো সমস্ত মাতৃগুণ সে টের পাচ্ছে ইতিমধ্যে। মিস্টার আচার্য মায়া হলো। এত কিছু থাকতে ছেলেটা যে কেন পাখিকে ভয় পায় কে জানে। ঈশ্বরের চমৎকার একটা সৃষ্টি। পালক মোড়া ডানা মেলে কেমন অনায়াসে শূন্যে বিচরণ করে, উঁচু থেকে বিনা ভয়ে ঝাঁপিয়ে পড়ে নিচের দিকে।
ওইটুকু প্রাণ, অথচ কি অসম্ভব আত্মবিশ্বাস নিজের ডানার উপর। নাফিসা আমার বন্ধু আজিজুলের বোন ছিল। অম্লানের কণ্ঠে চমকে তাকালেন মিস্টার আচার্য। তার কথাটা জায়গা মতো পৌঁছেছে। পাখি থেকে চিন্তা ঘুরিয়ে বললেন, ভালোবাসতে ওকে? অম্লান জিজ্ঞাসা চিহ্নটা পাশ কাটিয়ে বলল, আমার তখন ক্লাস 9। মায়ের চলে যাওয়ার ধাক্কাটা বাবা ও আমি দুজনেই সামলে উঠেছি অনেকটা। প্রাথমিক ও জাগতিক সমস্যাগুলো তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা গিয়েছে সামান্য বুদ্ধি খরচ করেই। ঠিকে কাজের তপুমাসিকে রান্নার কাজ দেওয়া হয়েছিল অতিরিক্ত কিছু টাকার বিনিময়ে। সপ্তাহে 3 দিনের বদলে 1 দিন, মানে রবিবার বাজার করা হতো, অফিসে স্কুলের তাড়াহুড়ো এড়াতে। আর মন খারাপ ঝেড়ে ফেলতে আমদানি করা হয়েছিল কিছু বাড়তি ব্যস্ততা, যেমন ফি মাসে হলে গিয়ে সিনেমা দেখা, রেস্তোরাঁয় খাওয়া, অদরকারি হলেও মাঝে মাঝে কেনাকাটা করা, আর পুরনো বৃত্ত থেকে আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নতুন একটি বন্ধু মহল তৈরি করা। সহানুভূতি আর অনুকম্পা অসহনীয় হয়ে উঠেছিল দিনকে দিন। আজিজুল সত্যিকারের বন্ধু ছিল, দিলখোলা, বন্ধুবৎসল, অথচ প্রচণ্ড বুদ্ধিমান। নাফিসা ও কাবেরী দেবীও তো সেই নতুন বন্ধু দলের মানুষ, তাই না? অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে কথাটা বেরিয়ে গেল মিস্টার আচার্যর। অপ্রস্তুত হয়ে চুপ করে গেলেন তিনি। আজ অম্লানের মুখোমুখি হওয়ার উদ্দেশ্য, ওর ভেতরে জমে থাকা অন্ধকারের উৎস খুঁজে বার করা। হয়তো উৎসটা তার জানা, শুধু হিসেব মিলিয়ে নেওয়াটাই বাকি। নিজের ভেতর জ্বলতে থাকা আলোটা ছুঁয়ে ওই জমাট আঁধারকে দূর করা। যতই হোক, এটা সংশোধনাগার। কাবেরী দেবীকে একটা কাঠের চেয়ারের সঙ্গে বেঁধে অনাহারে রেখে অনবরত মৃত্যুভয় দেখিয়ে গেছে অম্লান। হাতের ছোড়াটা দিয়ে এলোপাথারি আঘাত করে গিয়েছে শুধু আতঙ্ক সৃষ্টি করার জন্য। মাঝে মাঝে তৃষ্ণা মেটাতে মুখে বাঁধা শক্ত মোটা কাপড়টার উপর জল ঢেলে দিত। পুলিশ যখন লাশ উদ্ধার করে তখন সারা বাড়ি প্রস্রাবের দুর্গন্ধে নরক হয়ে আছে, অথচ অম্লান নির্বিকার চিত্তে বসার ঘরে বসে টিভি দেখছিল সেই সময়। তদন্ত চলাকালীন আগাগোড়া সত্যি কথা বলেছে সে, সব অপরাধ স্বীকার করে নিয়েছে। শুধু একটা ছোট্ট মিথ্যের কাঁটা আজও বিঁধে আছে ওর জবানবন্দিতে। মোটিভ অফ দ্য ক্রাইম। আমার যখন 18, নাফিসা তখন 16। পাড়ার সরস্বতী পুজোয় আলপনা দিচ্ছিল, প্রতিবারই দিত, তবে সেবারের শুক্লা পঞ্চমী ছিল অন্যরকম। নাফিসার পিঠ ছাপানো ভেজা চুলে এসে পড়েছিল সূর্যের সোনালি রোদ। ফর্সা গালে আদরের মতো লেগেছিল চালের বাটা। কিছু বুঝে ওঠার আগেই আমার মন ওর শুভ্র হাতে কল্পনা করে নিয়েছিল একজোড়া শাঁখা পলা। দেখে ফেলেছিল রাশি রাশি মান্দার বিছানো পথের মতো রক্তিম সিথি। কিন্তু কিন্তু কি সংশয়, যদি না বলে দেয়? বাবা যদি আঘাত পান, আজিজুল যদি রুষ্ট হয়, তাহলে কি হবে তখন? রাশিকৃত যদি আর তাহলে এসে পথ রোধ করে দাঁড়িয়েছিল আমার সামনে। ওই একদিন নয়, ওই একদিনের পর থেকে মাসের পর মাস, বছরের পর বছর। তবু উদ্ধত উশৃঙ্খল মনটা কিছুতেই বাগে আসতে চাইত না। নাফিসার কাছ থেকে দূরে থেকেও বারবার ওর কাছে চলে যেতাম আমি। আমার বাড়িতে আমার আর বাবার পাশে চলে আসতো নাফিসা। তাড়াতাড়ি স্কুলে যাওয়ার সময় চোখ পাকিয়ে পুরো ভাতটা খাইয়ে দিত নাফিসা। পরীক্ষার আগে পড়তে ইচ্ছে না করলে মাঝরাতে টেবিলের পাশে দাঁড়িয়ে তাগাদা দিত নাফিসা। রোজ ঘুমোতে যাওয়ার আগে মনে করিয়ে দিত বাবার রক্তচাপের ওষুধ খাওয়ার কথা। কোনোদিন আমি শুয়ে পড়লে ওই এগিয়ে যেত বাবার ঘরের দিকে। বাবার প্রতিক্রিয়া অনুমান করে ছুটে গিয়ে ওকে আটকাতাম আমি।
সকলের নজর এড়িয়ে ও চলে আসতো আমার কাছে, প্রতিদিন, প্রতি রাতে। মিস্টার আচার্য একটু অবাক হলেন। তারপর কানে বাজল ডক্টর চৌধুরীর কথাটা। অম্লান হ্যালুসিনেট করছে স্যার, ডোন্ট ফিল এম্বারেসড। স্কিজোফ্রেনিয়া পেশেন্টদের খুব কমন এটা। ছোটবেলায় মাকে হারিয়েছে, নিরাপত্তাহীনতা, বয়সকালীন হরমোনের তোলপাড়, তারপর ওই পরিস্থিতিতে একটা খুন করে ফেলা এবং শাস্তি পাওয়া। বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? ওর বোধ হয় একটু ভালোবাসার স্নেহ প্রয়োজন। আজিজুলের সঙ্গে ডক্টর চৌধুরীর রোজ দেখা হয়। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শেষ করে ফেরার আগে একবার তার ডাক্তারের সঙ্গে 2-4টে কথা বলে যায় সে। আজও একটু পরেই চলে আসবেন তিনি। মিস্টার আচার্যকে উঠে পড়তে হবে, তার সঙ্গে দেখা করার লোকও এসে পড়বে এক্ষুনি। কথোপকথনটা দাঁড়িয়ে আছে একটা বিন্দুতে, অম্লানের মাতৃবিয়োগ এবং কিশোরী নাফিসায়। উনি বুক পকেটে হাত দিলেন। সেখানে ঘুমিয়ে আছে একটি জরুরি কাগজ, জেলার সাহেবের অনুমতিপত্র। ইউনিফর্ম পরিহিত দীর্ঘকায় ছেলেটি হাজির হলেই কাগজটা ভাঁজ খুলে মেলে ধরতে হবে তার সামনে। আরও কিছুটা সময় যদি সে দেয়, তাহলে নাফিসাকে মনের কথা জানাতে ভয় পেলে, ফলে জানা গেল না মেয়েটার কি মনোভাব তোমার সম্পর্কে। তারপর মিস্টার আচার্য পরোক্ষ তাগাদা দিলেন। অম্লান সোজা হয়ে বসল। নাফিসার মনের কথা পৃথক কিছু ছিল না। ওর আমার দিকে না তাকানো, রোজ স্কুল থেকে একই সময় যখন কিনা আমি ফিরছি, বাড়ি ফেরা, আজিজুলকে ডাকতে গেলে প্রতিবার এগিয়ে এসে দরজা খোলা ইত্যাদি দেখে আমার ধারণা হয়েছিল যে মন বদল দুতরফেই হয়েছে। কিন্তু কাবেরী দেবী কি তখন তোমাদের জীবনে এসেছিলেন? না। অম্লান আবার চুপ করে গেল। মিস্টার আচার্য এবার একটু বিহ্বল বোধ করলেন। ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। একটু পরেই ইউনিফর্ম পরা ছেলেটি চলে আসবে, অথচ খুনের আসল কারণ তো দূর, কাবেরী দেবীর প্রসঙ্গেই প্রবেশ করা গেল না। নিজের জবানবন্দিতে অম্লান বলেছে খুনের কারণ খুন। অম্লানের অভিযোগ, কাবেরী দেবী তার বাবাকে বিয়ে করার পর অম্লানের মায়ের সমস্ত স্মৃতিচিহ্ন একে একে দ্রুত অপসারিত করতে থাকেন। অবিকল জীবন্ত মানুষকে হত্যা করে লাশ লোপাট করার মতো তিনি 3 কামরার একতলা বাড়িটা থেকে খুব দ্রুত অম্লানের মাকে মুছে ফেলতে থাকেন। আশেপাশের মানুষ এই স্বীকারোক্তি শুনে মন্তব্য করেছিলেন যে এ নাকি সোজা ভাষায় ঈর্ষার বশবর্তী হয়ে খুন করে ফেলার ঘটনা। মিস্টার আচার্যের বিশ্বাস হয়নি। ঈর্ষা কি সত্যিই এতটা মারাত্মক হতে পারে যে একজন প্রেমিককে খুনি বানিয়ে দেবে? ঈর্ষা তো গোলাপের কাঁটার মতো, একাধারে সেরার স্বীকৃতি, আবার তার প্রত্যাখ্যানও। একদিন দুপুরে ওদের বাড়ি গিয়েছি, তখন আমাদের উচ্চ মাধ্যমিক। আজিজুল সেদিন বাড়ি ছিল না। 3 তলার ঘরে আমাকে পৌঁছে দিল নাফিসা, যেটা দরকার ছিল না আদৌ, কারণ আজিজুলের ঘরে যাওয়ার রাস্তা, সিঁড়ি, ঘরে ঢুকে ডান দিকে সুইচবোর্ড সবই আমার পরিচিত। তাও নাফিসা পৌঁছে দিল। পৌঁছে দিয়ে ফিরতি পথ ধরার আগেই হলো বিপত্তি। কোথা থেকে দুটো চড়াই কলকল করতে করতে হুশ করে ঘরে ঢুকে পড়ল। আমি প্রচণ্ড ভয়ে দিশেহারা হয়ে উঠলাম। পাখি দুটো পাগলের মতো ওড়াউড়ি করছিল ঘর জুড়ে, আর ওদের হাত থেকে রক্ষা পেতে আমিও হাঁটু মুড়ে মাথা গুঁজে নিজেকে মিশিয়ে দিচ্ছিলাম একটা কোণে। নাফিসা প্রথমে অবাক হলেও ব্যাপারটা বুঝতে সময় নেয়নি বেশি। বোঝা মাত্রই এগিয়ে এসেছিল আমার দিকে। নিচু হয়ে বসে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়েছিল মাথায়। ফিস ফিস করে বলেছিল, ভয় পেও না, আমি আছি তো। আমি আতঙ্কগ্রস্তের মতো চেপে ধরেছিলাম তার নরম হাতটা। অনেক দিন পর ওই বিপদের মধ্যেও বড় নিশ্চিন্ত লাগছিল। ও, তাহলে নাফিসার মনোভাবের রীতিমতো প্রমাণও ছিল। তবু সম্পর্কটাকে একটা পরিণতি দিলে না কেন? মিস্টার আচার্য অসহিষ্ণু ভাবটা গোপন করে জিজ্ঞাসা করলেন। বাবাকে কষ্ট দিতে চাইনি।
বাবাকে কষ্ট? কেন, তোমার বাবা কি খুব গোঁড়া প্রকৃতির ছিলেন? অম্লান চুপ করে রইল। ওর চোখ দূরের জানলায়, যেখানে বেশ খানিকটা খড়কুটো একত্রিত করে আবার উড়ে গেছে পাখি দুটো। একটু পরেই ফিরে আসবে। ঘর বাঁধা হলে কত দূরই বা যেতে পারে কেউ। মায়ের মৃত্যুর পর আমি আর বাবা মাকে বাঁচিয়ে রেখেছিলাম আমাদের মধ্যে। সোফা কাম বেড, মেঝেতে খেতে বসার উঁচু পিঁড়ি, ছোট লাল গামছা, রবারের গোলাপি চটি, রূপোর সিঁদুর কৌটো, সিঁদুর লাগা চিরুনি, নারকেল তেলের টিন, হিসেবের ডায়েরি, সব যেমন মা হাসপাতালে যাওয়ার আগে রেখে গিয়েছিল প্রায় তেমনই ছিল। যেন যে কোনো মুহূর্তে ফিরে আসবে মানুষটা, এসেই আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে ঝপ করে বসে পড়বে সোফায়। চচ্চড়ি দিয়ে ভাত মেখে মুখে তুলতে তুলতে আরাম করে বসবে পিঁড়িতে। জানতাম আসবে না, তাও রেখেছিলাম সব। আমাদের দুজনকে আরও কাছাকাছি এনে দিয়েছিল মা। নাফিসাকে আমি বাবার আর আমার মাঝখানে আনতে চাইনি। তার মানে বলছো, তুমি কোনো মেয়ের সঙ্গে নতুন সম্পর্কে আবদ্ধ হলে তোমার বাবা কষ্ট পেতেন? তোমার মায়ের উপস্থিতি ক্ষুণ্ণ হতো? অম্লান কয়েক মুহূর্ত চুপ করে থেকে আস্তে আস্তে বলল, যে কোনো মেয়ে নয়, নাফিসার সঙ্গে জড়িয়ে পড়লে হয়তো হতো। নাফিসা যখন খাবার বেড়ে দিত, জলের গ্লাস এগিয়ে দিত বা অসুখে বিসুখে সেবা করত, তখন হয়তো মা, আমার মা, একটু একটু করে মরে যেত, আমার কাছে আর বাবার কাছেও। তাই তুমি নাফিসাকে কিছু বললে না? অম্লান হেরে যাওয়া সৈনিকের মতো দুদিকে মাথা নাড়ল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, ভেবেছিলাম বাবাও আমার মতো, কিন্তু কাবেরী মাসিকে নিয়ে। মাঝপথে থেমে গেল অম্লান। কাবেরী দেবীর সঙ্গে তোমার বাবার যোগাযোগটা কিভাবে? মায়ের মৃত্যুর বছরখানেক পর বাবা একটা অনাথ আশ্রমে যাওয়া শুরু করেছিল। আমিও যেতাম। পুজোর আগে নতুন বছরে কিছু অর্থ সাহায্য করা বা পোশাক পরিচ্ছদ বইপত্র কিনে দিয়ে আসতাম আমরা। ওখানেই আলাপ কাবেরী মাসির সঙ্গে। চেহারাটা মায়ের ঠিক উল্টো, ছোটখাটো গড়ন, ঘন শ্যামবর্ণ ত্বক, গালের হনু দুটো উঁচু, মাথার সামনের দিকে চুল উঠে যাওয়ায় কপালের ঢাল মাথা ছুঁয়েছে, আর সেখানে চড়া পড়া নদীর মতো সাদা চওড়া ফ্যাকাশে স্মৃতি। কথার মধ্যে কেমন একটা গ্রাম্য টান ছিল। আশ্রমের বাচ্চাদের দেখভাল করতেন, খাওয়া পড়ার দিকে নজর রাখতেন। দেখলে মনে হতো নিপাট ভালো মানুষ। কে বলবে ভেতরে ভেতরে এতটা আগ্রাসী আর নিষ্ঠুর মানুষ ছিল সে? নিষ্ঠুর? উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় চলে গেলাম পড়াশোনা করব বলে। ফিজিক্স অনার্স, হোস্টেলে থাকা, সপ্তাহে একদিন বা কখনো ছুটিতে কয়েকদিনের জন্য 3 ঘন্টার ট্রেন জার্নি পেরিয়ে বাড়ি আসা। কখনো কখনো আশ্রমেও যেতাম। আজিজুলের সঙ্গে যোগাযোগ ছিল, আর সেই সূত্র ধরে নাফিসাও চলে আসতো চোখের সামনে। শুধু সামনেই আসতো, কথা বলতো না। কথা আমিও বলতাম না, কারণ সাবধানতা। কথারা বড় বেঈমান। জিভের লফজ উচ্চারণ করলেও প্রকাশ করে মনের ভাব। কি দরকার ঝুঁকি নিয়ে? তবে বিশ্বাসঘাতকতার বদনাম শুধু কথাকে দিয়ে কি হবে? চোখ আছে না, দৃষ্টি। আজিজুল কিছু আন্দাজ করেছিল বোধহয়। একদিন যখন ওর বাবা আমার সামনে নাফিসার বিয়ের প্রসঙ্গ তুললেন, তখন ওর চোখে স্পষ্ট অস্বস্তি দেখতে পেয়েছিলাম। আমার যখন সেকেন্ড ইয়ার, তখন একদিন বাবার কাছ থেকে টেলিগ্রাম এলো, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসার তল। ছুটলাম। বাড়ি পৌঁছে দেখলাম কাবেরী মাসিও উপস্থিত। প্রচুর রান্নাবান্না হয়েছে, সবই আমার প্রিয় খাবার। ঘরদোর পরিপাটি সাজানো। বুকের ভেতরটা ধক করে উঠল, যেন একটা ঝড় আসছে, সব ছাড়খাড় করে দেবে। বাবা সংকোচে জানালেন যে বয়সের কারণে আর একা থাকা সম্ভব হচ্ছে না।
আগামী মাসে কাবেরী মাসিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। মেঝেতে শুয়ে থাকা ম্লান রোদ্দুরটুকু কখন উঠে চলে গেছে খেয়াল হয়নি কারো। নিঃশব্দে নিজেদের অর্ধনির্মিত গৃহে ফিরে এসেছে পাখি দম্পতি। গায়ে গা ঠেকিয়ে পালকে মুখ লুকিয়েছে তারা। ঘরের কোণে বাল্বটা জ্বলে উঠতেই চমকে উঠলেন মিস্টার আচার্য। সন্ধে হয়ে গেছে, এক্ষুনি তো এসে যাবে ইউনিফর্ম পরা ছেলেটি। দু আঙুলে বুক পকেট ফাঁক করে দেখে নিলেন ভেতরের কাগজটা, জেলার সাহেবের অনুমতিপত্র। একটু আসছি বলে বেরিয়েছিলাম। প্রীতিলতা প্রাইমারি স্কুলের পেছনে বিরাট একটা বটগাছ ছিল। দুপুরবেলা সেই পথে স্কুল থেকে বাড়ি ফিরত নাফিসা। বটগাছ ভর্তি নানা জাতের পাখির বাসা। চুপ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিলাম গাছটার পাশে। ভয়ের প্রভাবে চাপ চাপ লাগছিল বুকের ভেতর, তবে আরাম হচ্ছিল। তাৎক্ষণিক কষ্টটা ছাপিয়ে যাচ্ছিল আরেকটি যন্ত্রণাকে। আমি অপেক্ষা করছিলাম। তাপ ওঠা পিচের রাস্তার উপর থমকে গিয়েছিল শাড়ি পরা নাফিসা। মাথা নিচু করেও বেশ অনুভব করতে পারছিলাম ওর দৃষ্টি। বর্ষার মেঘের মতো নরম, মায়াময়, যেন প্রেমিকা নয়, মা। নিজেকে খুব ছোট লাগছিল। মাকে ধরে রাখতে পারলাম না, নাফিসাকে ঘরে আনতে পারলাম না। বাইরের একটা মহিলা এসে সব এলোমেলো করে দিল। দাঁড়াও দাঁড়াও, উত্তেজিত স্বরে মাঝপথে অম্লানকে থামিয়ে দিয়ে মিস্টার আচার্য বললেন, তুমি যেদিনের কথা বলছো সেদিন তো তোমার বাবা সবে বিয়ে করার সিদ্ধান্ত জানিয়েছেন। বিয়ে তো হয়নি। এর মধ্যে সবকিছু ছাড়খাড় করার প্রশ্ন আসছে কোথা থেকে? অম্লান চোয়াল শক্ত করল। আমি বুঝতে পেরেছিলাম কি হতে চলেছে। বুঝতে পেরেছিলাম নাফিসার কথাটা বাবাকে না বলে কত বড় ভুল করেছি। নাফিসার সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা দেখলে বাবা কিছুতেই কাবেরী মাসিকে বিয়ে করার কথা ভাবতেন না। 1 মিনিট অম্লান, তোমার বাবা যখন কাবেরী দেবীকে বিয়ের সিদ্ধান্ত নেন তুমি সবে কলেজে পড়ছো। উনি একাকিত্ব কাটাতে মুক্তি পেতে এই পদক্ষেপ নিয়েছিলেন। তোমার আর নাফিসার সম্পর্কের কথা জানলেও অবস্থার বিশেষ পরিবর্তন হতো কি? অম্লান মৃদু হেসে দুদিকে মাথা দোলাল, যেন খুব মজার কিছু কানে এসেছে। মিস্টার আচার্য, একাকিত্ব মানে একা থাকা নয়। মায়ের মৃত্যুর পর আমাদের 3টে ঘর, 2টো বাথরুম সমেত একতলা বাড়িটা একলা হয়ে গিয়েছিল। ভেবে দেখুন তো, মা বেঁচে থাকলেও দিনের কতটুকু সময় আমি বা বাবা মাকে দিতে পারতাম? অফিস, কলেজ, পড়াশোনা ইত্যাদি ব্যস্ততা পেরিয়ে কত ঘন্টা মিনিট বরাদ্দ করতে পারতাম মায়ের জন্য। তাও মা যখন নেই হয়ে গেলেন আমরা দুজন একলা হয়ে গেলাম। সবার মধ্যেই একটা শিশু ঘুমিয়ে থাকে। সে একটা কোল চায়, একটা আশ্রয় চায়। মা আমাদের সেই আশ্রয় ছিল। নাফিসা আমাদের সেই আশ্রয় হতে পারত, কিন্তু কাবেরী মাসি? মিস্টার আচার্য বললেন, তাহলে তুমি বলছো নাফিসার কথা জানলে তোমার বাবা বিয়ের সিদ্ধান্তটা নিতেন না? কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও তো তোমাদের বিয়ে সম্পন্ন হতে বেশ কিছু বছর দেরি হতো। সময়টা কোনো ফ্যাক্টরি না মিস্টার আচার্য। আসল কথাটা হলো নিরাপত্তাহীনতা। টু বি মোর স্পেসিফিক, নিরাপত্তাহীনতার বোধ। একটা মানুষের মনে হচ্ছে সে একা, আশ্রয়হীন, তাই সে ওই গ্যাপটা ভরাতে চাইছে। আমার আর নাফিসার কথা জানলে বাবা একটা প্রতিশ্রুতি পেত, নিশ্চিন্ত হতে পারত। হঠকারিতার বশে একজন অশিক্ষিত পজেসিভ গ্রাম্য মহিলাকে মায়ের জায়গায় এনে বসাতো না। কিন্তু আমি তো শুনেছি উনি খুব ঘরোয়া প্রকৃতির ছিলেন। তোমার এবং তোমার বাবার বেশ যত্ন আত্তি করতেন। মৃত্যুর সময় কাজ থেকে 10 দিনের ছুটিও নিয়েছিলেন তোমার অসুস্থতার কারণেই।
ধুম জ্বর নিয়ে হোস্টেল থেকে বাড়ি ফিরেছিলে তুমি। সেই রাতেই তোমার বাবা দিল্লি যাচ্ছিলেন অফিসের কাজে। খানিকটা পরিস্থিতির চাপেই অনেক রাতে একা পাশের পাড়ার ওষুধের দোকানে ছুটে গিয়েছিলেন আশ্রমে একটা ফোন করবেন বলে। কাছাকাছি ওই একটা জায়গাতেই টেলিফোন ছিল কিনা। তারপর 3 দিন 3 রাত জেগে তোমার মাথায় জলপট্টি দেওয়া, সাবু বার্লি খাওয়ানো, কি করেননি? বিয়েটা রেজিস্ট্রি করে হয়েছিল। নাফিসারটাও সনাতনী প্রথা মেনে। আজিজুল কিছু না জানলেও খবর নিজের স্বভাব মতো ঠিক খুঁজে নিয়েছিল আমাকে। গোটা বাড়িতে মায়ের একটা মাত্র ছোট ছবি ছিল, সোনালি ফ্রেমে বাঁধানো সাদা কালো ছবি। বসার ঘরে টেবিলের ওপর রাখা থাকত। কোনো দিন ফুলের মালা বা ধূপ দেওয়া হয়নি তাতে। কাবেরী মাসি আসা মাত্র বিরাট ছবি বাঁধানো হলো মায়ের, ড্রয়িং রুমের দেওয়াল জুড়ে সাজানো হলো। মিস্টার আচার্য দেখলেন অম্লানের চোখে জলের আভাস। একদিনে ছবি হয়ে গেল মা, কাবেরী মাসির জন্য। করিডোরের প্রান্তে পায়ের শব্দ পাওয়া গেল। ইউনিফর্ম পরা ছেলেটি আসছে, নিচু স্বরে কথা বলতে বলতে আসছে। সঙ্গে কেউ আছে নিশ্চয়ই। ওর গল্পের সুযোগে আরো কয়েক মিনিট সময় পাওয়া গেলে ভালোই হয়। প্রথম দিন থেকেই কাবেরী মাসি বাড়ি এবং আমাদের মন থেকে মাকে সরিয়ে নিজেকে সেই জায়গায় বসাতে চেয়েছে। আমার মা যা যা রান্না করত ঠিক সেই সব ব্যঞ্জন থালার পাশে সাজানো থাকত। স্নানের আগে গরম জল প্রস্তুত। বাসি জামা কাপড় আমি কেচে নিলেও নিজে টেনে নিয়ে কেচে ফটফটে করে তুলত। অসহ্য লাগতো আমার, জাস্ট অসহ্য। আরো অসহনীয় ছিল বাবার মৌনতা, একটা সাইলেন্ট সাপোর্ট। আই আন্ডারস্ট্যান্ড অম্লান, কাম ডাউন। অম্লানকে শান্ত করতে উঠে দাঁড়ালেন মিস্টার আচার্য। আর তখনই দরজায় এসে দাঁড়ালো ইউনিফর্ম পরিহিত দীর্ঘকায় যুবকটি। অন্য দিনের মতো গম্ভীর নয়, মুখে একটা আলতো প্রসন্নতা ছড়িয়ে আছে। পাশে অনুরূপ পোশাকে অপেক্ষাকৃত কম উচ্চতার দ্বিতীয় যুবক। মিস্টার আচার্য তাড়াতাড়ি বুক পকেট থেকে অনুমতিপত্রটা বের করে এগিয়ে দিলেন। পাশের ছেলেটিও উঁকি মেরে চট করে দেখে নিল কাগজের লেখাটা। আজ কপাল ভালো। দীর্ঘকায় যুবক অল্প হাসল। ঠিক আছে কাকু, আমি মিনিট 10 পরে আসছি। মিস্টার আচার্য সময় নষ্ট না করে তাড়াতাড়ি অম্লানের দিকে ফিরলেন। কিন্তু অম্লান, তুমি এইটুকুর জন্য কাবেরী দেবীকে তিলে তিলে কষ্ট দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিলে। কাঠের চেয়ারে হাত পা মুখ বেঁধে বারবার ধারালো ছুরি দিয়ে আঘাত করে গেছে শুধু এই কারণে যে উনি তোমার কাছে তোমার মায়ের মতো হতে চেয়েছেন। বিশ্বাস হচ্ছে না জানো। যদি তাই হয় তাহলে তো এটাই প্রমাণ হয় যে ঈর্ষাতাড়িত হয়ে তুমি খুন করেছ। কিন্তু ঈর্ষার কি সত্যি এত শক্তি থাকে যা কিনা একজন প্রেমিককে, একজন মাতৃবৎসল সন্তানকে খুনি তৈরি করে দিতে পারে? থাকে না, থাকে না অম্লান। ঈর্ষার এত ক্ষমতা থাকে না। এই কাজ একমাত্র করতে পারে ভয়। ভীতি মানুষকে আগাগোড়া বদলে দিতে পারে। কিন্তু তোমার কিসের ভয় ছিল অম্লান? অম্লান খানিকটা উদাস হয়ে জানলার পারে ঘুমন্ত পাখি দুটোর দিকে তাকিয়ে রইল। ভীতু বলে কি ওরকম উঠতে যাওয়া প্রাণীটাকে ভয় পায় সে? উঁচু উঁচু রোয়াক পাঁচিল থেকে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়াকে দেখে শিউরে ওঠে। অম্লান, আর কেউ না জানুক, আমি জানি। তোমার বাবা দিল্লি চলে যাওয়ার দিন 2 পর মাঝরাতে জ্বরের ঘোরে সেই ঘরে কি করেছিলে তুমি আমি জানি। অম্লানের কপালে ভাঁজ স্পষ্ট হলো। সে বিরক্ত, চঞ্চল। জ্বরের ঘোরে কাবেরী দেবীর হাত চেপে মামা বলে কেঁদে ফেলেছিলে তুমি, মনে পড়ে? পরের দিন সকালে সে কথা মনে পড়তেই প্রচন্ড অপরাধবোধ আর গ্লানি তোমাকে গ্রাস করে। তোমার মনে হতে থাকে এবার শুধু তোমার বাবা নন, তুমি নিজেও মায়ের জায়গায় কাবেরী দেবীকে বসিয়ে ফেলেছ। তুমি ভুল ভেবেছিলে অম্লান। পৃথিবীতে কেউ কারো জায়গা নিতে পারে না। আবার যে যত কাছের, যত প্রিয়ই হোক না কেন, অপরিহার্য হতে পারে না।
অম্লান জেদি বাচ্চার মতো ঠোঁট চেপে মুখ ফিরিয়ে রাখে। মিস্টার আচার্য দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন দুদিকে। আজও উনি ব্যর্থ হলেন। কুয়োটা একই রকম অন্ধকার রয়ে গেছে। দরজায় টোকা পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখলেন সেই ছেলে দুটি। আসুন কাকু, আপনার বন্ধু এসে গিয়েছেন। বিনয়, ভালো করে চিনে নে, ইনি আচার্য কাকু, অম্লান আচার্য, আমাদের ভালো কাকু। বাইরে যে নীল জামা পরা ভদ্রলোককে দেখলি, আজিজুল কাকা, এর ছোটবেলার বন্ধু। রোজ দেখা করতে আসেন। উনি আসার আগে কাকুকে রেডি করিয়ে রাখবি, কেমন? এক টানা কথাগুলো বলে ফেলে ছেলেটা। অন্য শহরে অপর একটি কাজের সুযোগ পেয়ে চলে যাচ্ছে সে। যাওয়ার আগে এই অ্যাসাইলামের সকল বোর্ডারের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে নতুন ভারপ্রাপ্ত এই বিনয়কে। আজিজুল জানে কোনো কথা বলা ঠিক হবে না। অম্লান আজও অন্য দিনের মতোই কিছু ভাবছে। হয়তো আজিজুলকে সে চিনতে পেরেছে 22 বছর বয়সী অম্লানের বাল্যবন্ধু হিসেবে, বা নফিসার দাদা হিসেবে, কিংবা শুধুই একজন ভিজিটর হিসেবে। দূর থেকে দুই বৃদ্ধকে এক নজরে দেখে আবার কথোপকথনে ফিরল বিনয়। খুনের আসামি? হ্যাঁ, নিজের সৎমাকে খুন করে যাবজ্জীবন কারাদণ্ড পায়। বাবা সুইসাইড করার পর থেকেই মাথায় গন্ডগোল শুরু। ভদ্র ছিল বলে সাজা কমে গিয়েছিল, কিন্তু মাথার অসুখের জন্য এখানে পাঠিয়ে দিল। আর ওই সাদা কাগজটা কি কেস যেটা তোমাকে দেখালো? কিছুই তো লেখা নেই ভেতর। ওহো, ওটা? অম্লান আচার্য ভাবেন যে ওটা জেলার সাহেবের অনুমতিপত্র। প্রতিদিন অম্লান কাকু মিস্টার আচার্য হয়ে জেলে আসেন খুনের আসামি 22 বছরের অম্লানের সঙ্গে দেখা করতে। নিজের সঙ্গে নিজের দেখা। মাথার অসুখ। কি ভাবেন কে জানে? নিজের মনে বিড়বিড় করে যান ঘন্টার পর ঘন্টা। ডাকতে গেলে সাদা কাগজটা দেখিয়ে বলবেন জেলার সাহেবের পারমিশন আছে। তারপর আবার দেওয়ালের দিকে ফিরে কথা বলে যান আপন মনে। আর হ্যাঁ, একটু খেয়াল রাখিস ভদ্রলোক, পাখি দেখলে বড় ভয় পায়। আগে বেশি ছিল, এখন কমে। আকাশে পাখি নেই একটাও। সবাই ফিরেছে ঘরে। এখন তারাদের জেগে ওঠার সময়। মৃত্যু আর শাস্তি কি একে অপরের প্রতিশব্দ অম্লান? মনে মনে কালকের জন্য প্রশ্নমালা গোছাতে থাকেন মিস্টার আচার্য। ছেলেটাকে বোঝাতে হবে মৃত্যু কোনো শাস্তি নয়, কিছু ঘটনার সমাপিকা, জ্যোতি মাত্র। শাস্তি তো এক গুরু দায়ভার, যা বহন করে যেতে হয় আজীবন, জ্ঞানে অজ্ঞানে। আজকের গল্পটি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। নমস্কার।